ट्रेन का आखिरी स्टॉप है। হেই গাইস, কেমন আছো তোমরা? আজকে তোমরা 2025 সালে মুক্তি পাওয়া দারুণ একটা সাইফাই অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন দেখতে চলেছো। ভবিষ্যতের একটা ডেস্টোপিয়ান সোসাইটিতে দ্য রানিং ম্যান নামে একটি ডেডলি টিভি শো চলে। এখানে পার্টিসিপেন্টদের 30 দিন বেঁচে থাকতে হয়, আর ট্রেন্ড হান্টার্স তাদেরকে খুঁজে মেরে ফেলতে চায়। সব কিছুই লাইভ সম্প্রচার করা হয়। আর যদি কেউ 30 দিন কোনোভাবে বেঁচে থাকতে পারে তাহলে তাকে দেওয়া হয় $1 বিলিয়ন। এখানে আমাদের গল্পের নায়ক থাকে অত্যন্ত গরিব। সে তার পরিবারের জন্য এই গেমের নাম দিয়ে দেয়, এবং এই মুভিতে আমরা দেখব সে কিভাবে হান্টারদের থেকে লুকিয়ে থাকে এবং আদেও সে 30 দিন বেঁচে থাকতে পারে কিনা। এবং মুভির শেষে কী টুইস্ট আছে সেটা জানার জন্য তোমাকে অবশ্যই পুরো এক্সপ্লেনেশনটা দেখতে হবে। সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের মুভিটা এনজয় করা শুরু করি। তো মুভির শুরুতে আমরা বুঝতে পারি মুভিটা আসলে ভবিষ্যতের টাইমলাইনে করা হয়েছে, মানে অনেক বছর পরের ভবিষ্যতে এই গল্প শুরু হয়। এখন আমেরিকার উপর নেটওয়ার্ক নামের এক মিডিয়া কোম্পানি রাজত্ব করছে। এখানে বেশিরভাগ মানুষই গরিব, এমনকি ছোটোখাটো রোগের চিকিৎসাও করতে পারে না। তাই মানুষের মন অন্যদিকে ঘোরানোর জন্য নেটওয়ার্ক নানা ধরনের গেম শো আয়োজন করে। আর তাদের এই শোগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দ্য রানিং ম্যান। এই শোতে খেলোয়াড়দের 30 দিন পর্যন্ত বেঁচে থাকতে হয়, আর অসংখ্য কিলার তাদেরকে হত্যা করার জন্য পিছু নেই। যদি কেউ জিতে যায় তাহলে সে পাবে $1 বিলিয়ন। এখানে বলে রাখা ভালো, আমরা যে সিনেমাটি দেখছি সেখানে টাকার কারেন্সির নাম ডলার নয়, বরং $। যাই হোক, কিন্তু আজ পর্যন্ত কেউই এই গেমের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। সিনেমা শুরুতে আমরা দেখি আমাদের গল্পের নায়ক বেন রিচার্ডকে, আর এখানে আমরা বুঝতে পারি সে কিছুদিন হলো তার চাকরি হারিয়েছে। সে শ্রমিকদের জন্য একটি ইউনিয়ন গঠনের চেষ্টা করেছিল, এই কারণেই তার নাম ব্ল্যাক লিস্টে তুলে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখি রিচার্ড তার বসকে অনুরোধ করতে থাকে তার নাম ব্লক লিস্ট থেকে তুলে দেওয়ার জন্য। সে তার বসকে বলতে থাকে যে সে টাকার জন্য তার অসুস্থ মেয়ের ওষুধ কিনতে পারছে না, কিন্তু তার বস তো তার কোনো কথা শোনেই না, উল্টো তাকে এবং তার অসুস্থ মেয়েকে অপমান করে দেয়। তারপর রিচার্ডের মাথা গরম হয়ে যায় এবং রাগারাগি করে সে সেখান থেকে চলে আসতে থাকে। মাঝখানে তোমাদের বলে রাখি, রিচার্ড কিন্তু অত্যন্ত রাগী একটা মানুষ। সিনেমায় অনেক জায়গায় তোমরা তাকে দেখতে পাবে কি লেভেলের রাগ তার রয়েছে। যাই হোক, রিচার্ড যখন চলে আসছিল তখন টিভিতে রানিং ম্যান শো এর অ্যাড দেখে, আর মনে মনে ভাবে যে সে টাকার জন্য আর যে করুক এত বড় রিস্ক নেবে না। এরপর সে বাসায় চলে আসে। বাড়িতে তার স্ত্রী শিলা একটু দেরিতে ফিরে আসে। এখানে আমরা জানতে পারি শিলা আসলে একটা বারের ওয়েট্রেসের কাজ করে। পরে যখন রিচার্ড তাকে জানায় যে সে চাকরিটা ম্যানেজ করতে পারেনি, তখন শিলা বলে সে বারে ওভারটাইম করবে যাতে তারা বেশি টাকা পায়। কিন্তু বেনের বিষয়টা ভালো লাগে না। সে চাইছিল না তার ওয়াইফ এমন একটা খারাপ জায়গায় কাজ করুক। তাই রিচার্ড শিলাকে বলে, তুমি চিন্তা করো না, আমি নিজেই গেম শোতে গিয়ে টাকা জিতে আনবো। কিন্তু শিলা এতে রাজি হয় না, কারণ সে জানে এখানকার বেশিরভাগ প্লেয়াররাই অনেক মারাত্মকভাবে আহত হয়। পরে রিচার্ড তাকে প্রমিস করে যে সে রানিং ম্যান গেমটা খেলবে না, তবে অন্য ছোট ছোট গেম খেলে সে টাকা ইনকাম করবে। এরপর রিচার্ড তাদের গরিব এলাকার বাইরে বেরিয়ে ধনীদের এলাকার বেড়ার কাছে পৌঁছে যায়। মানে এখানে ধনীদের এলাকা আর গরিবদের এলাকায় একটা বেড়া দিয়ে আলাদা করা থাকে। সে গার্ডদের বলে যে সে নেটওয়ার্কের একটি শোর জন্য এসেছে, তাই তারা তাকে ভেতরে যেতে দেয়। রিচার্ড নেটওয়ার্কের অফিসের সামনে গিয়ে অনেক গরিব মানুষের লম্বা লাইন দেখতে পায় যারা সিলেক্টেড হতে এসেছিল। মানে বুঝতেই তো পারছো, $1 বিলিয়ন কেই বা হাতছাড়া করতে চাইবে। যাই হোক, হঠাৎ এক বৃদ্ধ মানুষ খুব অসুস্থ বোধ করতে শুরু করে, কিন্তু টাকার আশায় সে তবুও বলতে থাকে আমি খেলতে পারবো, আমি খেলতে পারবো। শেষ পর্যন্ত যখন তিনি পড়ে যাচ্ছিলেন, রিচার্ড তাকে ধরে ফেলে এবং সাহায্যের জন্য মানুষজন ডাকতে থাকে। কিন্তু গার্ডরা এসে উল্টো রিচার্ডকে মারতে থাকে, কারণ সে লাইন থেকে বেরিয়ে গেছে। তারপর তারা মারতে মারতে আবার লাইনে পাঠিয়ে দেয় রিচার্ডকে। তারপর ফ্রন্ট ডেস্কে এসে আমাদের নায়ক বেন রিচার্ড জানতে পারে নিয়ম না মানার কারণে তার ফাইলে একটি ওয়ার্নিং লাগানো হয়েছে। রাগে রিচার্ড সামনে থাকা স্ক্রিনে ঘুষি মেরে বসে। মানে তোমাদের তো আগেই বলেছি যে ও কী লেভেলের রাগী। তো যাই হোক, এরপর তাকে এলিভেটর 6-এর দিকে পাঠানো হয়। সেখানে তার দেখা হয় টিম এবং জেনির সঙ্গে, এবং তারা রিচার্ডের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। তারপর সবাইকে ইউনিফর্ম দেওয়া হয় এবং শারীরিক পরীক্ষা নেওয়া শুরু হয়, যেমন দড়ি বেয়ে ওঠা, দৌড়ানো ইত্যাদি। এই পরীক্ষা রিচার্ড টিমকে অনেক হেল্প করে। এজন্য বিরতির সময় এক গার্ড রিচার্ডকে শাস্তি দিতে আসে, কিন্তু রিচার্ড একটুও ভয় না পেয়ে তার অ্যাটাকের ডিফেন্স করে। মানে এখানকার রুল হচ্ছে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সাহায্য করলেই তাকে শাস্তি পেতে হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বুড়ো লোকটাকে সাহায্য করার জন্য রিচার্ডকে মারা হয়েছিল। যাই হোক, পরে আরও নানা ধরনের পরীক্ষা নেওয়া হয়, আর রিচার্ডের প্রতিটা উত্তরে তার তীব্র অ্যাটিটিউড স্পষ্ট ছিল। সাইকোলজিস্ট বলতে থাকে তুমি এখানে আসা প্লেয়ারদের মধ্যে সবচেয়ে রাগী প্লেয়ার। তারপর যারা ফাইনাল রাউন্ডে পৌঁছায় তাদেরকে রঙিন জাম্পস্যুট দেওয়া হয়। রিচার্ড, টিম আর জেনি তিনজনই একটি লাল জাম্পস্যুট পায়, যার পেছনে টার্গেট আঁকা ছিল।
মানে তাদের দ্য রানিং ম্যানের জন্য সিলেক্ট করা হয়েছে। এটা দেখে রিচার্ডের মন খারাপ হয়, কারণ সে তার ওয়াইফকে প্রমিস করেছিল যে সে রানিং ম্যান হবে না। এরপর রিচার্ডের দেখা হয় এই গেমের প্রডিউসার ড্যানের সঙ্গে। রিচার্ড বলে সে রানিং ম্যান হতে চায় না, অন্য কোনো গেম খেলতে চায়। ড্যান তাকে বোনাস হিসেবে কিছু টাকা অফার করে যাতে সে নিজের সিদ্ধান্ত বদলায়। ড্যান বলে অন্য শোগুলোতে এত টাকা পাওয়া যায় না, রানিং ম্যানে প্রতিদিন বেঁচে থাকলেই টাকা পাওয়া যায়। আর যাই হোক, তুমি তো ব্ল্যাক লিস্টে আছো, তোমাকে কেউ চাকরি দেবে না। নিজের পরিবারের কথা ভেবে রিচার্ড শেষ পর্যন্ত কন্ট্রাক্টে সাইন করে দেয়। এরপর রিচার্ডের দেখা হয় ফ্যামিলি অ্যালায়েন্সের এক এজেন্টের সঙ্গে। সে জানায় চুক্তি অনুযায়ী নেটওয়ার্ক রিচার্ডের পরিবারের নিরাপত্তা দেবে। তারপর আমরা দেখি গেম শুরু হওয়ার আগে রিচার্ড নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু তাকে শুধু একটি ফোন কল করার অনুমতি দেওয়া হয়। রিচার্ড শিলাকে ফোন করে বলে, আমি রানিং ম্যান শোতে অংশ নিচ্ছি, চিন্তা করো না, আমি জিতে ফিরে আসব। এটা শুনে শিলারও অনেক মন খারাপ হয়। এরপর রাতে বেনকে জোর করে একটি বিলাসবহুল রুমে রাখা হয়। একজন এজেন্ট তার জন্য শিলার পাঠানো একটি এনভেলপ নিয়ে আসে। এনভেলপের ভেতরে ছিল একটি ফ্যামিলি ফটো এবং তার মেয়ে ক্যাথির ছোট একটি মোজা, যাতে এগুলো দেখে রিচার্ড গেম খেলার মোটিভেশন পায়। পরের দিন সকালে বেন রিচার্ডকে একটি রানিং ব্যান্ড দেওয়া হয়। এই ব্রেসলেটে তার বাকি থাকা সময় এবং সে কত টাকা আয় করেছে সব দেখাবে। তারপর শো শুরু হয় আর হোস্ট ববি রিচার্ডকে স্টেজে ডাকে। ববি সবার সামনে মিথ্যা বলে যে রিচার্ড আগে ডিফেন্স সিকিউরিটিতে কাজ করত এবং দেশের গোপন তথ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। স্ক্রিনে এআই দিয়ে বানানো একটি ভিডিও দেখানো হয়। মানে ওদের ট্রিক্সটা বুঝতে পারছো তোমরা? ওরা গরিব মানুষকে ধরে এনে গেমের প্লেয়ার বানাবে এবং তাদেরকে বাইরের মানুষের সামনে অপরাধী বানিয়ে দেবে, যাতে গেমের ভেতরে তারা মারা গেলেও বাইরের মানুষের মনে কোনো কষ্ট না থাকে। রিচার্ড সবার সামনে বারবার না করলো, কিন্তু ববি তার একটা কথাও শুনলো না। পৃথিবীর বাকি মানুষ ভাবলো দ্য রানিং ম্যান হলো অপরাধীদের শাস্তি দেওয়ার একটি উপায়। তারা জানতোই না যে এই খেলোয়াড়রা আসলে অসহায় মানুষ, যারা নিজেদের পরিবারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। এখানে আমরা জানতে পারি এই গেমে সাধারণ মানুষও টাকা পাবে যদি তারা খেলোয়াড়দের লোকেশন ওদেরকে জানিয়ে দেয়। তখন ববি রিচার্ডকে তার কোনো শেষ কথা আছে কিনা জিজ্ঞেস করে। তখন রিচার্ডের আবার মাথা গরম হয়ে যায় আর বলতে থাকে, আমি বেঁচে থাকবো আর প্রডিউসার ড্যান সহ এই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেব। তারপর রিচার্ডকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়। সব খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেওয়ার পর ববি খেলার নিয়ম বুঝিয়ে দেয়। সবাই অগ্রিম $1,00,000 পাবে আর দেওয়া হবে 12 ঘন্টার হেড স্টার্ট। মানে 12 ঘন্টা পর্যন্ত তারা যেখানে ইচ্ছা লুকিয়ে থাকতে পারবে। এ সময়ের মধ্যে কেউ তাদের মেরে ফেলতে আসবে না। পরের দিন 5 জন কিলার পাঠানো হবে। সব খেলোয়াড়কে প্রতিদিন অন্তত 10 মিনিটের একটি ভিডিও রেকর্ড করতে হবে। তারপর রাত 12টার আগে সেই ট্যাপ নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে। যদি ট্যাপ জমা না দেওয়া হয় তাহলে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু তাদের স্বীকার করা বন্ধ হবে না। এরপর 3 জন খেলোয়াড়কে আলাদা আলাদা এলিভেটর দিয়ে একটি অন্ধকার ঘরে পাঠানো হয়। সেখানে রিচার্ড একটি ক্যামেরা, কিছু টাকা আর সাধারণ পোশাক পায়। রিচার্ড কাপড় বদলে বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে আসে। সে দ্রুত একটি ট্যাক্সি নেয়, কিন্তু এখানে ড্রাইভার তাকে চিনে ফেলে এবং একটি সেলফি তুলতে চায়। রিচার্ড যখন না করে দেয়, ড্রাইভার তখন রেগে যায়। সে বলে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, না হলে তোমার লোকেশন রিপোর্ট করে দেব। আর যাই হোক, এতে তো টাকা পাওয়া যায়। এই কথা শুনে আমাদের নায়ক বেন রিচার্ড দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। শেষ পর্যন্ত রিচার্ড একটি খালি বিল্ডিংয়ে পৌঁছায়, যেখানে তার পুরনো বন্ধু মলি থাকতো। মলি ব্ল্যাক মার্কেটের জন্য নানা জিনিসপত্র তৈরি করত। রিচার্ড তার কাছে 2টি ফেক আইডি আর একটি বন্দুক চাই। এ কথা শুনে মলি খুব রেগে যায়। সে বলে, তুমি এখন গেমের অংশ, সবাই তোমাকে খুঁজছে, আর আমার কাছে কেন এসেছো? আমার ব্যবসাকে বিপদে ফেলতে চাও নাকি? কিছুক্ষণ তর্ক বিতর্কের পর আর রিচার্ডের মেয়ে কেথির কথা শোনার পরে মলি শেষ পর্যন্ত সাহায্য করতে রাজি হয়। তারপর রিচার্ড নিজের চেহারা বদলে ফেলে এবং নতুন ফেক আইডি কার্ড নিয়ে নেয়। মলি তার জিনিসপত্র একটি সুটকেসে গুছিয়ে দেয়, যাতে তাকে একজন বিজনেসম্যানের মতো লাগে। মলি তার বন্ধুকে বুঝিয়ে বলে, গরিব এলাকাগুলো থেকে দূরে থাকবে, কারণ গরিব মানুষ টাকার জন্য তোমার লোকেশন রিপোর্ট করে দিতে পারে। এমন জায়গায় যাবে যেখানে অনেক মানুষ থাকে। মলি আরও বলে, তোমার রানিং ম্যান হওয়ার দরকার ছিল না, আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তোমাকে বলার আগে তুমি গেমে নাম দিয়ে দিলে। এখন যদি বাঁচতে চাও তাহলে এই গেম জিততেই হবে। পরের দিন সকালে রিচার্ড ট্রেন স্টেশনে যায়। চারদিকে 3 জন প্লেয়ারের পোস্টার লাগানো ছিল। রিচার্ড নিউ ইয়র্ক সিটি যাওয়ার টিকিট কিনলো এবং ট্রেনে উঠে পড়ল। ঠিক তখনই তার ব্রেসলেটে লেখা উঠল, শিকার শুরু হয়ে গেছে, আর ট্রেনটি চলতে শুরু করলো। একটি ছোট ছেলে রিচার্ডের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু রিচার্ড তাকে ধমক দিয়ে দূরে সরিয়ে দেয়। কিন্তু ছেলেটি এখানে বলে, তোমার নকল গুফ খুলে যাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে রিচার্ড একটি ভালো হোটেল রুম নেই। রিসেপশনিস্ট খেয়াল করলো আইডি কার্ডের ছবিতে গোফ আছে, কিন্তু বেনের মুখে নেই। রিচার্ড কোনোভাবে বিষয়টা এড়িয়ে যায়। রুমে ঢুকে রিচার্ড আবার নিজের আসল চেহারায় ফিরে আসে। সে দেয়াল ঢেকে ফেলে এবং একটি ভিডিও রেকর্ড করে।
সন্ধ্যায় সে নিজের ট্যাব বক্স জমা দেয় এবং রাতে ব্রেসলেট জানিয়ে দেয় সে প্রথম দিনের বোনাস পেয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি শিকারীরা মলিকে ধরে টর্চার করতে শুরু করে আর তার মুখ থেকে রিচার্ডের আসল পরিচয় জেনে নেয়। পরের দিন শিকারীরা বেনের রুমে ঢুকে তার মাথায় পিস্তল ঠেকায়। হঠাৎ বেন রিচার্ডের চোখ খুলে যায় আর সে বুঝতে পারে সবকিছুই শুধু একটা দুঃস্বপ্ন ছিল। অন্যদিকে টিভিতে দেখানো হচ্ছিল যে ক্যামেরা আরেকটা রানিং ম্যান যার নাম টিম তাকে ফলো করছে। টিম একটি দোকানে ক্লার্কের সঙ্গে ফ্লার্ট করছিল। যেই সে বাইরে বের হলো, হান্টাররা খুব সহজেই তাকে খুঁজে পেল আর সরাসরি তার মাথায় গুলি করে দিল। এরপর আমরা দেখি রিচার্ড আরও 3 দিনের জন্য রুম রেন্ট করে। সে নিজের সব জিনিস একটি ব্যাগে ভরে নেয়, তারপর জানালা দিয়ে নিচে থাকা ময়লার কন্টেনারের ভেতরে ব্যাগটা ছুঁড়ে ফেলে। এরপর একদম স্বাভাবিকভাবে হোটেল থেকে বেরিয়ে আসে। নিজের ব্যাগ তুলে নিয়ে সে বস্টন যাওয়ার জন্য বাস ধরে। বস্টনে পৌঁছে সে এক গরিব লোকের কাছ থেকে কিছু পুরনো কাপড় এবং হোটেল রুমের চাবি কিনে নিল। বেন চুপি চুপি হোটেলের ভেতরে ঢুকে লিফটে ওঠে, কিন্তু সে খেয়াল করেনি লিফটের উপরে আউট অফ সার্ভিস লেখা ছিল। মাঝপথেই লিফট আটকে যায়। দ্বিতীয় তলায় পৌঁছানোর আগে রিচার্ডকে কোনো মতে বের হয়ে তৃতীয় তলা পর্যন্ত উঠতে হলো। সেখানেই ছিল তার রুম। রুমের আলমারির বক্সের ভেতরে সে একটা চুইংগাম, একটি সিগারেট আর একটি গ্রেনেড পায়। সে নিজের ভিডিও রেকর্ড করে। ঠিক তখন ব্রেসলেট তাকে মনে করিয়ে দেয় ট্যাব বক্সে ট্যাব জমা দিতে হবে। কিন্তু বক্সের কাছে অনেক মানুষ দাঁড়িয়েছিল। রিচার্ড গোসল করার প্রস্তুতি নেয় এবং কমন বাথরুমের দিকে যায়। ঠিক তখন ট্যাব বক্সের কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে একটি মুখ খুব চেনা লাগছে। সে একজন হান্টার, আর এখন সব হান্টার্স উপরে উঠে আসছে। ঠিক তখন একজন বাথরুমের দরজা খুলে দেয় আর বেন দ্রুত লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে হান্টার তৃতীয় তলায় পৌঁছে এক এক করে রুম চেক করতে শুরু করে। হান্টার চলে যেতে রিচার্ড বাথরুমে ঢুকে পড়ে। সে চেষ্টা করলো জানালা দিয়ে বাইরে কি হচ্ছে তা দেখার, কিন্তু জানালা বন্ধ ছিল। নিজের ব্যাগ ছাড়া ওইখান থেকে বের হওয়া সম্ভব নয়। তাই রিচার্ড দেয়াল থেকে একটি লোহার রড টেনে বের করে, তারপর দ্রুত কাঁচ ভেঙে ফেলে। সেই চুইংগাম ব্যবহার করে কাচের টুকরোগুলো রডের সঙ্গে আটকে দেয়। এখন করিডোরে দাঁড়িয়ে কাচের সাহায্যে বেন রিচার্ডস হান্টারদের অবস্থান দেখে দেখে এগুচ্ছিল। ঠিক তখন হান্টার্স তার রুমে ঢুকতে যায়, কিন্তু বেন চুপি চুপি সিঁড়ি বেয়ে উপরে উঠে জোরে চিৎকার করে বলে, এই যে টিভি শোয়ের লোকটা দ্বিতীয় তলায় পালিয়েছে, কেউ ধরো তাকে। সবাইকে কনফিউজ করে আমাদের নায়ক রিচার্ড নিচে না গিয়ে উল্টো উপরের দিকে দৌড়ালো আর ছাদে পৌঁছে গেল। সেখান থেকে সে একটা সাইনবোর্ডের কেবল ধরে নিচে নামতে শুরু করে। নিচে নামতে নামতে আমাদের রিচার্ড ভাইয়ের পরে থাকা টাওয়ালটাও খুলে যায়, মানে সে পুরোপুরি নেকেড হয়ে যায়। এভাবে সে নিজের রুমের কাছে পৌঁছে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে। কাঁচ ভাঙার শব্দ শুনে হান্টার আবার ফিরে আসে। ততক্ষণে রিচার্ড দ্রুত কাপড় পরে আর নিজের জিনিসপত্র তুলে নেয়। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা হান্টাররা দরজায় গুলি চালাতে শুরু করে। বেন সঙ্গে সঙ্গে জানালা দিয়ে লাফ দেয় এবং আরেকটা কেবল ধরে ফেলে, কিন্তু হঠাৎ সাইনবোর্ডটা কাত হয়ে যেতে লাগে। ঠিক তখন রিচার্ড দেখে নিচে একটা হান্টার দাঁড়িয়ে আছে। সে শুধু রিচার্ডের পরে যাওয়ার অপেক্ষা করছে। এখন রিচার্ডের সামনে আর কোনো পথ নেই, তাই সে পাশের একটা রুমের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। নেটওয়ার্কের ড্রোন তখন তাকে ফলো করছিল। রিচার্ড করিডোরে দৌড়াতে শুরু করলো আর হান্টাররা তাকে লক্ষ্য করে গুলি ছুটছিল। কিছুক্ষণ পর রিচার্ড লিফটের কাছে পৌঁছে যায়। সে ড্রোনটাকে ধরে লিফটের কন্ট্রোল প্যানেলের উপর জোরে আছাড় মারে। সঙ্গে সঙ্গে ড্রোনের ভবলীলা সাঙ্গ হয়ে যায় এবং লিফট আবারও কাজ করতে শুরু করে। লবিতে একজন হান্টার তার উপর আক্রমণ করে বসে। রিচার্ড সঙ্গে সঙ্গে গ্রেনেড তুলে ছাদের হোলের দিকে ছুঁড়ে মারে, ফলে ভয়ানক বিস্ফোরণ হয় আর লিফট সোজা বেসমেন্টে গিয়ে পড়ে। এখন রিচার্ডের কাছে শুধু একটি ম্যাচস্টিক বাকি থাকে। আরও আলো পাওয়ার জন্য সে একটি ম্যাগাজিনে আগুন ধরিয়ে দেয়। হাঁটতে হাঁটতে ভুল করে একটি রোপে আগুন লেগে যায় আর আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে হান্টার্স করিডোরে পৌঁছে যায়, তাই রিচার্ড ফার্নিচার টেনে এনে দরজাটা ব্লক করে দেয়। তারপর ইঁদুরের পেছন পেছন একটি টানেলের ভেতরে ঢুকে পড়ে। তখন হান্টার্স এলোপাথারি গুলি চালাতে লাগে। একটি গুলি গ্যাস পাইপে লাগে আর সঙ্গে সঙ্গে বেসমেন্টে ভয়ানক বিস্ফোরণ হয়। আগুন টানেলের ভেতরেও ঢুকে পড়ে, তাই রিচার্ড বাধ্য হয়ে নিচের পানিতে ঝাঁপ দেয়। পুরো বিল্ডিং বিস্ফোরণে উড়ে যায়। যখন রিচার্ড রাস্তায় বের হয় তখন তার দেখা হয় স্টেসি নামের এক ছেলের সঙ্গে। রিচার্ড তাকে হুমকি দিয়ে বলে, কাউকে যদি কিছু বলিস তাহলে তুই বাঁচবি না। কিন্তু স্টেসি বলে, আমি তো তোমাকে সাহায্য করতে চাই। রিচার্ড নিজের ব্রেসলেট চেক করে দেখে সে ব্লাস্টে অনেক হান্টার্স মারা গেছে, আর সেই কারণে সে অনেক টাকা রেওয়ার্ড হিসেবেও পেয়েছে। কিছুক্ষণ পর স্টেসি তার ভাই ব্রেডকে নিয়ে ফিরে আসে। ব্রেড রিচার্ডকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবার খাওয়ায়। ব্রেডের বাড়িতেও একজন অসুস্থ শিশু ছিল, তবুও সাহায্যের বদলে সে টাকা নিতে রাজি হয় না, কারণ সে নেটওয়ার্কের বিরুদ্ধে ছিল। নেটওয়ার্কের টাকা তার দরকার ছিল না। ব্রেড রিচার্ডকে নিজের সিক্রেট ভিডিও রুম দেখায়। সেখানে সে দ্য রানিং ম্যানের এপিসোড অ্যানালাইসিস রেকর্ড করে অনলাইনে আপলোড করত। সে রিচার্ডকে বলে, যেসব প্লেয়ার ধরা পড়ে তাদের সবাইকে পাবলিকের সামনে দেখানো হয়, তাই সবচেয়ে জরুরি হলো পুরোপুরি লুকিয়ে থাকে।
ব্র্যাড চাইছিল রিচার্ড তার সঙ্গে লুকিয়ে থাকুক এবং শেষ দিনের জন্য প্ল্যান করুক যাতে সে জিততে পারে। পরদিন সকালে রিচার্ড ওই এলাকায় ঘটে যাওয়া নেটওয়ার্কের অনেক ভয়ঙ্কর ঘটনাগুলোর কথা জানতে পারে, যেগুলো নেটওয়ার্ক সরকারের সাথে হাত মিলিয়ে করছিল। আর এগুলো সবকিছু সরকার লুকিয়ে রাখছে। রাগে রিচার্ড একটি ভিডিও রেকর্ড করে এবং মানুষকে বলে, সরকার তোমাদের সন্তানদের মেরে ফেলছে, যারা ক্ষমতায় আছে তারা কারো পরোয়া করে না। পরে শো চলাকালে ববি কিছু শিশুকে সঙ্গে নিয়ে আসে। সে বলে ব্লাস্টে যারা মারা গেছে এরা তাদের এতিম সন্তান। তারপর ববি রিচার্ডের ট্যাপটা এডিট করে এমনভাবে দেখায় যেন রিচার্ডের শিশুদের নিয়ে হাসাহাসি করছে। মানে ববি এখানে আর একটা গেম খেলে। সে ওই হান্টারগুলোকে সবার সামনে হিরো বানিয়ে দেয় আর রিচার্ডকে ভিলেন। রিচার্ড সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সব কিছুই মিথ্যা, কিন্তু ব্রেডের মা ভীষণ রেগে যায়। তিনি রিচার্ডের কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তবুও ব্রেড আর স্টেসি রিচার্ডকে সাহায্য করতে চাইছিল। তারা তাকে গাড়ির ট্রাঙ্কের ভেতরে লুকিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ ট্রাঙ্কের ওপর গুলি লাগে, কারণ দুটি বাইক তাদের পিছু নিয়েছিল। রিচার্ড ট্রাঙ্ক খুলে একটি টুল তুলে এক বাইকারের মুখের দিকে ছুঁড়ে মারে, কিন্তু বাকি বাইকাররা এখনও গুলি চালাচ্ছিল। বেন রিচার্ডস আবার ট্রাঙ্কের ভেতরে লুকিয়ে পড়ে, আর ব্রেড হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। বাইকাররা সময় মতো থামতে না পেরে গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তারপর ব্রেড গাড়ি চালিয়ে দুজনকে চাপা দিয়ে দেয়। এরপর ব্রেড রিচার্ডকে শহরের বাইরে নামিয়ে দেয়, সঙ্গে তাকে একটি বন্দুক এবং তার বন্ধু এলটনের অ্যাড্রেস দেয়। কিছুটা ট্রেন জার্নির পর রিচার্ড আবার আরেকটি হোটেলে লুকিয়ে থাকে। সেখানে টিভিতে সে নিজের নতুন ট্যাপ দেখে। সে জানতো নেটওয়ার্ক যাই হোক সব এডিট করেই দেখাবে, তাই সে আজ শুধু বই পড়তে পড়তে নিজের ভিডিও রেকর্ড করে। ববি জেনিয়ের ট্যাপও দেখালো, সেখানে তাকে ক্লাব ও পার্টি করতে দেখাচ্ছিল। তারপর নিজের চেহারা বদলে রিচার্ড আজকের ট্যাপ বক্সে ফেলতে চায়, কিন্তু সেখানে একজন মেলম্যান দাঁড়িয়েছিল যে তাকে সন্দেহ করতে শুরু করে। সে কথা বলার অজুহাতে রিচার্ডের মুখের কাছে এসে গোপনে ভিডিও রেকর্ড করে ফেলে। রিচার্ড সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে অ্যাটাক করে। তারপর দ্রুত ট্যাপ বক্সে ট্যাপ ফেলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখনও গাড়ি তার পিছু নিচ্ছিল। রিচার্ড জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে একটি বেড়া টপকে যায়। তারপর দ্রুত চলন্ত একটি ট্রেনে উঠে পড়ে। মেলম্যান গুলি চালায়, কিন্তু রিচার্ড কোনোভাবে বেঁচে যায়। কিছুক্ষণ পরে আমরা রিচার্ডকে দেখি সে খোঁড়া মানুষের অভিনয় করছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শো দেখছে এমন মানুষের একটি গ্রুপের মধ্যে মিশে যায়। এদিকে জেনি একটি ক্যাসিনোতে ধরা পড়ে। সে গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু দুজন লোক তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর রিচার্ড শেষ পর্যন্ত এলটনের সঙ্গে দেখা করে। মানে ব্রেড তাকে যে বন্ধুর অ্যাড্রেস দিয়েছিল এটাই সেই বন্ধু এলটন। এলটন নিজের মায়ের সঙ্গে থাকতো। সে রিচার্ডকে বলে, আমার মায়ের মানসিক অবস্থা ভালো না, তাই ওনার কথা বেশি মন দিও না। এলটন রিচার্ডকে নিজের সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে সে নেটওয়ার্কের বিরুদ্ধে পাম্পলেট প্রিন্ট করত। পাম্পলেট না বুঝলে তোমরা এটাকে লিফলেটও মনে করতে পারো। এখানে এলটন বলে তার বাবা পুলিশে কাজ করত, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে কথা বলায় নিজেদের লোকরাই তাকে মেরে ফেলে। সেই থেকে এলটন একজন রেবেল হয়ে গেছে। এরপর সে রিচার্ডকে জানায় সারা দেশের স্ট্রিট ল্যাম্পগুলোর ভেতরে স্ক্যানার লাগানো আছে, যেগুলো ডিএনএর ক্ষুদ্রতম চিহ্ন শনাক্ত করতে পারে। তাই রিচার্ডকে মাটির নিচে লুকিয়ে থাকতে হবে। এলটন বলে তার বাবা কোল্ড ওয়ারের সময় একটি বাংকার তৈরি করেছিলেন, তাই সে চায় রিচার্ড সেখানে লুকিয়ে থাকুক এবং গেম জিতে যাক। এলটন আরও বলে, যখন তুমি জিতে সব খবরের শিরোনাম হবে তখন আমাদের রেবেল নিউজ লেটারটাও তোমার সঙ্গে প্রিন্ট করে ছড়িয়ে দিও, যাতে মানুষ আমাদের কথাও জানতে পারে। সেই রাতে রিচার্ড সিক্রেট রুমে থাকে এবং নিজের ট্যাপ রেকর্ড করে। পরদিন সকালে যখন সে ট্যাপ ডেলিভার করতে যাচ্ছিল, এলটনের মা তাকে দেখে ফেলে। তিনি সঙ্গে সঙ্গে রিচার্ডকে চিনে ফেলে এবং পুলিশের কাছে রিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু এলটন তাকে থামিয়ে দেয়। তবুও কিছুক্ষণ পর এলটনের মনে হলো এটাই তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুযোগ, তাই সে নিজেই রিপোর্ট করে বসে। কিছুক্ষণের মধ্যে পুরো বাড়ি পুলিশে ঘিরে ফেলে। চারদিক থেকে দেয়াল ভেদ করে গুলি চলতে শুরু করে। এলটনের মা পুলিশকে বলতে চাইছিল রিচার্ড আর এলটন কোথায় আছে, কিন্তু এলটন নিজের মাকে একটি রুমের ভেতরে বন্ধ করে দেয়। একই সঙ্গে সে নিজের সব ট্র্যাপ অ্যাক্টিভেট করে দেয়। যখন পুলিশ ভেতরে ঢুকলো, এলটন মেঝেতে পড়ে থাকা ইলেকট্রিক ওয়্যারের ওপর পানি ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ ভয়ঙ্কর ইলেকট্রিক শক খায়। এরপর এলটন আর বেন সিক্রেট রুমের দেয়াল ভেঙে পালিয়ে যায়। যখন পুলিশ তাদের পিছু নিল, এলটনের পাতা ফাঁদের কারণে পুলিশের ওপর কেমিক্যাল ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। সিঁড়ির ওপর আরেকটি ট্র্যাপ বসানো ছিল, সেটা অ্যাক্টিভ হতে কাঠ ভেঙে যায় এবং পুলিশ নিচে পড়ে যায়। এরপর এলটন রিচার্ডকে বাথরুমে নিয়ে যায়। দুজনে শাওয়ারের ভেতরে থাকা একটি পোল ধরে নিচে স্লাইড করে নামে। পরের রুমে এসে এলটন মেঝের উপর একটি সিক্রেট ডোর দেখায়। দুজন দ্রুত একটি টানেলের ভেতর নেমে যায়, কিন্তু সেখানে একজন হান্টার আগে থেকে অপেক্ষা করছিল। সে হঠাৎ এলটনকে ছুরি মেরে দেয়। তারপর সে রিচার্ডের উপর আক্রমণ করে। তাদের মধ্যে ফাইট হয়। এই লড়াইয়ে রিচার্ডের হাত কেটে যায়। রিচার্ড শেষ পর্যন্ত হান্টারের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়।
এদিকে এল্টন ছুরিটা ধরে হান্টারের পায়ে আঘাত করে। ব্যথায় হান্টার মাটিতে পড়ে যায়। ঠিক তখন হান্টারের কাছে প্রডিউসার ড্যানের কল আসে। ড্যান রিচার্ডের সঙ্গে কথা বলতে চাইছিল। রিচার্ড জিজ্ঞেস করে, তোমার কাছে এত টেকনোলজি আছে, তাহলে তুমি পুরো শোটাই ফেক বানিয়ে ফেলো না কেন? ড্যান উত্তর দেয়, তোমার কি মনে হয় আমরা চেষ্টা করিনি? কিন্তু কম্পিউটার দিয়ে বানানো মানুষ আসল মানুষের মতো এন্টারটেইনিং হয় না, তাদের আলাদা পার্সোনালিটি থাকে না। এরপর ড্যান রিচার্ডকে বলে, ওই হান্টারটাকে মেরে ফেলো, যাতে ড্রোন সেটা রেকর্ড করতে পারে আর রেটিং আরও বেড়ে যায়। কিন্তু রিচার্ড তা করতে রাজি হয় না। উল্টো সে সরাসরি ড্রোনকে গুলি করে ফেলে দিল। এরপর এল্টন আর রিচার্ড একটি গাড়ি দিয়ে দরজা ভেঙে সেখান থেকে বেরিয়ে যায়। তারা জঙ্গলের দিকে পৌঁছে যায়, কিন্তু একটি হেলিকপ্টার তখনও তাদের পিছু নিচ্ছিল। এল্টন রিচার্ডকে বলে, আমাকে ছেড়ে পালাও, যত দ্রুত পারো শেল্টারে পৌঁছে যাও। মানে এখানে এল্টন তার বাবার তৈরি করা বাংকারটি খুঁজে রিচার্ডকে লুকিয়ে যেতে বলছিল। কিন্তু ঠিক তখনই হেলিকপ্টারে থাকা স্নাইপার এল্টনের মাথায় গুলি করে দেয়। এল্টন সেখানেই মারা যায়। এরপর হান্টার রিচার্ডকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তারা গুলি চালাতে পারছিল না, কারণ আদেশ ছিল রিচার্ডকে জীবিত ধরতে হবে এবং ক্যামেরার সামনে হত্যা করতে হবে। গাড়ির ভেতরে বোম লাগানো ছিল, তাই রিচার্ড ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে লাফ দেয়। গাড়িটি একজন হান্টারের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। রিচার্ড নদীর পানিতে পড়ে যায়। আর ব্রেসলেটে দেখালো আরেকজন হান্টার মারা যাওয়ায় সে বিশাল বোনাস পেয়েছে। গ্রামার মাঠ পেরিয়ে বেন শেষ পর্যন্ত বাংকারের জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে সরকার নতুন শহর বানানোর জন্য সে বাংকার আগেই ধ্বংস করে দিয়েছে। সে রাতে রিচার্ড একটি খালি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে নিজের পরিবারকে স্বপ্নে দেখে। এখানে আমরা রিচার্ডকে একটু ইমোশনাল হয়ে যেতে দেখি, আর এই স্বপ্নই তাকে গেম চালিয়ে যাওয়ার এনার্জি দেয়। তারপর যখন পুলিশ সেই বাড়িতে পৌঁছায়, তারা বেনের নতুন টেপ খুঁজে পায়। সঙ্গে ফ্লোরে লেখা ছিল, এটা মেল করে দিও। রাস্তায় বেরিয়ে রিচার্ড প্রথম যে গাড়িটি দেখে তার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে ড্রাইভিং সিটে বসা এমিলিয়া নামে এক মেয়েকে হুমকি দিয়ে বলে, দ্রুত গাড়ি চালাও। আর ঠিক তখনই ড্রোন আর পুলিশ তাদের পিছু নিতে শুরু করে। অনেক গাড়িকে এড়িয়ে যাওয়ার পর হঠাৎ এমিলিয়া গাড়ি ঘুরিয়ে উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়ে। এতে তারা কিছুক্ষণের জন্য পালাতে সক্ষম হয়। যাত্রাপথে এমিলিয়া রিচার্ডকে রাগে গালাগাল করছিল। সে বলছিল, তুমি একদম জঘন্য মানুষ। কিন্তু এরপর রিচার্ড তাকে নিজের পরিবারের ছবি দেখায় আর বুঝিয়ে বলে কিভাবে নেটওয়ার্ক ভুয়া ভিডিও ব্যবহার করে সত্য লুকিয়ে রাখে। হঠাৎ গাড়ির এআই সিস্টেম হ্যাক হয়ে যায় আর গাড়ি নিজে থেকেই রাস্তার পাশে থেমে যায়। ঠিক তখনই দুজন হান্টার একটি ট্রাক নিয়ে রিচার্ডকে ধরতে চলে আসে, কিন্তু হঠাৎ একটি ড্রোন তাদের উপর গুলি চালায় আর তাদের ট্রাকটাও বিস্ফোরিত হয়ে যায়। এতে বোঝা গেল ড্যান ইচ্ছে করে রিচার্ডকে বাঁচিয়ে রাখছে, যাতে শো আরও বেশি ইন্টারেস্টিং হয়। টিভিতে একটি ফেক ভিডিও দেখানো হয় যেখানে এমিলিয়াকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যাচ্ছিল। এখন এমিলিয়াও বুঝতে পারলো রিচার্ড যা বলছিল সবই সত্য। এরপর তারা সামনে এগিয়ে যায়। রাস্তার পাশের অনেক মানুষ তাদের সাপোর্ট করতে শুরু করে, কারণ তারা ছিল ওইসব মানুষ যারা নেটওয়ার্কের এই মিথ্যা চাল সম্পর্কে আগে থেকেই জানতো। শেষ পর্যন্ত তারা একটি রোড ব্লকের সামনে পৌঁছায়। সেখানে হান্টার্সের লিডার দাঁড়িয়েছিল, অনেক ড্রোন সব কিছু রেকর্ড করছিল। তখন রিচার্ড অভিনয় করে বলে, আমার কাছে বম আছে, আমি ন্যাশনাল টিভিতে সব সিভিলিয়ান্সকে মেরে ফেলবো। এরপর সে একটি প্লেন এবং দুটি প্যারাশুট দাবি করে, আর হান্টারের লিডার এই ডিল মেনে নেওয়ার আদেশ পায়। এয়ারপোর্টে পৌঁছে রিচার্ড এমিলিয়াকে বলে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, কিন্তু এমিলিয়া যেতে রাজি হয় না, কারণ সে এখন সত্যটা নিজের চোখে দেখেছে। রিচার্ড হান্টার্সের লিডারকে বলে নিজের মাস্ক খুলতে। সে প্রথমে অস্বীকার করে, কিন্তু যখন ড্যান আদেশ দেয় তখন তাকে মাস্ক খুলতেই হলো। ক্যামেরা তখন হান্টার্সের লিডার ইভানের মুখ রেকর্ড করে। প্লেনে উঠে রিচার্ড বুঝে গিয়েছিল এই পাইলটও সাধারণ কেউ না, তারাও তাকে মারতেই চাই। তাই রিচার্ড বলে, এই প্লেনটা কানাডাতে নিয়ে চলো, না হলে পুরো প্লেনই উড়িয়ে দেব। ফ্লাইট চলাকালে রিচার্ড ইভানকে অনেক কথা শোনাতে লাগে। সে বলে, নিরীহ মানুষদের হত্যা করো, তোমার লজ্জা করে না? দুজনের মধ্যে প্রায় মারামারি শুরু হতে যাচ্ছিল। ঠিক তখন এমিলিয়া বোমকে ভয় পাওয়ার অভিনয় শুরু করে। আর ঠিক তখনই স্ক্রিনে ড্যান হাজির হয়ে বলে, প্লেন স্ক্যান করা হয়ে গেছে, কোনো বোম নেই, আমরা সব জেনে গেছি। এখন ইভান বেন রিচার্ডকে গুলি করতে যায়, কিন্তু ঠিক তখনই পাইলটস তার দিকে বন্দুক তাক করে। ড্যান ইভানকে বকাঝকা করে, কারণ সে রিচার্ডকে আরও ইন্টারেস্টিং উপায়ে মারতে চায়। মানে একবার চিন্তা করো, এই ড্যান নামের লোকটা কত বড় ডেঞ্জারাস। প্রথমে তো সে রিচার্ডকে মারার জন্য লোক পাঠায়, পরে যখন তারা রিচার্ডকে মারতে যায় তখন সেই আবার তাকে মারতে নিষেধ করে, যাতে রিচার্ডকে আরও দৌড় করিয়ে মারা যায় এবং তার শো আরও বেশি চলে। এক কথায় তার দর্শকরা যাতে এন্টারটেন হয়। যাই হোক, এরপর ড্যান একান্তে রিচার্ডকে একটা ডিল দেয়। সে বলে, যদি তুমি ইভান আর সব পাইলটকে মেরে ফেলো তাহলে তুমি নতুন হান্টার হতে পারবে আর প্রতি বছর কোটি কোটি টাকা পাবে। কিন্তু রিচার্ড সরাসরি সে প্রস্তাব ফিরিয়ে দেয়। তখন ড্যান রিচার্ডকে একটি ভিডিও দেখায়। সেখানে দেখা যায় রিচার্ডের ওয়াইফ শিলা এবং তার মেয়ে ক্যাথিকে হান্টাররা হত্যা করছে।
এটা দেখে রিচার্ড প্রায় পাগল হয়ে যায়। মানে চিন্তা করা যায়, সিনেমার একদম শুরু থেকে আমরা যে ছেলেটাকে দেখে আসছি শুধু তার ফ্যামিলির জন্য এত বড় একটা ডেঞ্জারাস গেমে নাম দিয়েছে। ছেলেটা এত কিছু করলো তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ফ্যামিলির জন্য কিছু টাকার ব্যবস্থা করার জন্য, আর এই পর্যায়ে এসে তাকে জানানো হয় তারা তার ফ্যামিলিকেই মেরে ফেলেছে। এটা দেখে রিচার্ড চিৎকার করে ওঠে এবং রাগে ল্যাপটপ ভেঙে ফেলতে শুরু করে। এদিকে এমিলিয়া নিজের স্ক্রিন চালু করে। সে দেখে ববি রিচার্ডের পরিবারের ক্লিপ দেখাচ্ছে। ববি বলে হান্টার্স রাগের মাথায় সব রুলস ভেঙে ফেলেছে এবং তার পরিবারকে মেরে ফেলেছে। এখন পুরো অডিয়েন্স রিচার্ডের পক্ষ নিতে শুরু করে। অন্যদিকে একজন পাইলট পরিস্থিতি দেখে বন্দুক হাতে তোলে, কিন্তু রিচার্ড তার আগেই তাকে গুলি করে দেয়। তারপর যখন দ্বিতীয় পাইলট তার দিকে গুলি চালাচ্ছিল সে তাকে শেল্ড হিসেবে ব্যবহার করে। এরপর প্লেনের ভিতরে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রিচার্ড উন্মাদের মতো একের পর এক সবাইকে মারতে থাকে। মানে বুঝতেই তো পারছো, নিজের চোখের সামনে ফ্যামিলির মৃত্যু দেখে ওর মাথা তখন পুরো পাগল হয়ে গিয়েছে। এই বিশৃঙ্খলে প্লেনটাও কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিচে পড়তে শুরু করে। অনেক কষ্টের পর রিচার্ড আবার বন্দুক হাতে নেয়। তারপর একজন হান্টারের মাথায় গুলি করে দেয়। এদিকে নেটওয়ার্ক দূর থেকে প্লেনের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়, আর প্লেন আবারও সোজা হয়ে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর রিচার্ড ইভানকে খুঁজে পায়। সে একটি হ্যাচের ভেতর লুকিয়েছিল। হঠাৎ সে আবার রিচার্ডের উপর আক্রমণ করে। দুজনের মধ্যে আবার ভয়ঙ্কর ফাইট শুরু হয়। রাগে রিচার্ড ইভানের মাথায় একটি কাচের উপর আছাড় মারে, কিন্তু ইভান ভাঙা কাচের টুকরো তুলে রিচার্ডের পেটে আঘাত করে। তারপর ইভান বলে, আমিও একসময় প্লেয়ার ছিলাম, আমি 29 দিন পর্যন্ত বেঁচে ছিলাম, তাই নেটওয়ার্ক আমাকে অফার দিয়েছিল হান্টার হয়ে যেতে। ইভান আরও বলে, প্রয়োজন হলে নেটওয়ার্ক তোমার পরিবারকে টর্চার পর্যন্ত করতে পারে, আর তুমি যে ফুটেজ দেখেছো সবই হয়তো ফেক ছিল, এখনও বুঝতে পারোনি? ঠিক তখনই ইভান বেন রিচার্ডকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ প্লেন বাঁক নেই, ফলে গুলি গিয়ে একটি জানালায় লাগে, আর প্লেন দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে। ইভান আবারও রিচার্ডকে মারার চেষ্টা করে, কিন্তু রিচার্ড বুঝে যায় ইভান তার প্যারাশুট চুরি করেছে। রিচার্ড সঙ্গে সঙ্গে হ্যান্ডেল টেনে ধরে, ফলে প্যারাশুট গিয়ে জানালায় আটকে যায়। এই সুযোগে রিচার্ড ছুরি দিয়ে ইভানকে মেরে ফেলে। এরপর রিচার্ড এমিলিয়ার হাতে ইলটনের রেবেল নিউজলেটারে ভর্তি ব্যাগ তুলে দেয়। তারপর প্লেনের দরজা খুলে প্যারাশুট সহ তাকে বাইরে পাঠিয়ে দেয়। একটি ড্রোন এমিলিয়ার পিছু নেয়। তখন এমিলিয়া ড্রোনটাকে একটি গালি দেয় এবং নিউজলেটারগুলো আকাশে ছড়িয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি টিভিতে ড্যান ঘোষণা দেয় রিচার্ড এখন নতুন হান্টার হয়ে গেছে। কিন্তু রিচার্ড সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলে, নেটওয়ার্ক পুরো সোসাইটিকে কন্ট্রোল করছে। আসল উত্তর হলো মানুষ এসব দেখা বন্ধ করুক, আর যারা ক্ষমতায় বসে আছে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করুক। ঠিক তখনই নেটওয়ার্ক সিগন্যাল কেটে দেয়, আর ড্যান দ্রুত ফুটেজ এডিট করে এমনভাবে দেখায় যেন রিচার্ড ইচ্ছে করে প্লেনটা মানুষের উপর ফেলতে যাচ্ছে। মানে ওই আগের মতো এডিট করে একটা ফেক ভিডিও মানুষকে দেখায়। অডিয়েন্স দেখে প্লেন স্টেশনের কাছে পৌঁছালো, তারপর হঠাৎ আকাশে বিস্ফোরিত হয়ে গেল। কিছুক্ষণ পর ব্রেড, মানে সিনেমার মাঝখানে যে ছেলেটা রিচার্ডকে তার বাসায় জায়গা দিয়েছিল, সে এপিসোড অ্যানালাইসিস করে বলে, এই গল্পে অনেক অসঙ্গতি আছে, তাই যা দেখানো হয়েছে সব সত্য নাও হতে পারে। এগুলো শুনে মানুষ রেগে যায়। তারা প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার করে। সেখান থেকে আসল ভিডিও অনলাইনে লিক হয়ে যায়। রিচার্ডের স্পিচ আর এলটনের নিউজলেটারের কারণে সমাজের মানুষ রেভলিউশনকে সাপোর্ট করতে শুরু করে। এখন সবাই নেটওয়ার্কের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ব্রেড আরও লক্ষ্য করে প্লেনে অটো ইজেক্ট সিট নেই, তাই সম্ভবত রিচার্ড এখনও বেঁচে আছে। এরপর আমরা দেখি শেলা আর ক্যাথি মার্কেটে আছে। দুজনেই সম্পূর্ণ সুস্থ এবং কিছু জিনিসপত্র কিনছে। রিচার্ড জিতে যে টাকা পেয়েছিল সেই টাকায় তাদের জীবন এখন স্বাচ্ছন্দ্যে চলছে। বাজার থেকে বের হওয়ার পর দুজনেই অবাক হয়ে যায়, কারণ বাইরে রিচার্ড দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। এদিকে টিভি স্টেশনে হোস্ট ববি রাগান্বিত জনতাকে দেখে ভয় পেয়ে চাকরি ছেড়ে দেয়। যখন ড্যান স্টেজে উঠে মানুষ তার দিকে বম ছুটতে শুরু করে। রেবেলস পুরো বিল্ডিং দখল করে নেয়। চারদিকে ভাঙচুর শুরু হয়। ড্যান পালানোর চেষ্টা করে, কিন্তু একটি ক্যাবলে জড়িয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখন আগুনের মাঝখান থেকে রিচার্ড বেরিয়ে আসে, আর এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেম শেষ করার জন্য ড্যানের মাথায় সরাসরি গুলি করে দেয়। আর এভাবে দ্য রানিং ম্যান সিনেমার গল্প শেষ হয়। বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল, তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।